এরপরে যেটা ছিল সংরক্ষণ। সংরক্ষণ বলতে কি বোঝায়? যে যেটা আমি কি করতে প্রিজার্ভ করতেছি আর কি, ওটাই সংরক্ষণ। মানে বিশেষভাবে রক্ষা করা। সম্প্রসারণ বলতে হচ্ছে প্রসারিত করা বা বিস্তার করা। অনায়াসে মানে হচ্ছে সহজেই করা। খোদাই করা বলতে হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা, খোদাই করতেছে, পাথরে খোদাই করা। বা আমরা যদি তোমার যে তোমার কি বলে, যখন গুহায় মানে মানুষরা বাস করতো, তখন হচ্ছে ওই যে পাথরে বা হচ্ছে একদম গর্তে বা দেয়ালে হচ্ছে তারা হচ্ছে কি করতো, আহ তোমার ওই যে খুঁজে খুঁজে লিখতো আর কি। তারপরে যে ঘরা, ঘরা হচ্ছে কলসি। জীবন গাথা, জীবনের গল্প। দারিদ্র, গরিব অবস্থা বোঝাচ্ছে। ফরমাসকারী মানে হচ্ছে যিনি আদেশ করেন। মৌসুম মানে কি বলা হচ্ছে, কাল বা ঋতু। শহরতলি বলতে হচ্ছে শহরের কাছাকাছি এলাকাকে বোঝায়। সহজাত মানে হচ্ছে স্বাভাবিক। শানকি মানে হচ্ছে মাটির থালা বোঝাচ্ছে। শানকি মানে মাটির থালা। সুপরিকল্পিত বলতে হচ্ছে ভালোভাবে পরিকল্পনা করাকে বোঝায়। সুরুচিপূর্ণ বলতে রুচিশীল বোঝায়। সৌন্দর্যপ্রিয়তা বলতে সৌন্দর্যের প্রতি ভালোবাসা। আর হস্তচালিত বলতে হাতে চালিত বোঝায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু মোটামুটি দেখে নিলাম, এখন হচ্ছে এখান থেকে একটু পড়বো। তো পড়ার আগে হচ্ছে আহ দেখি তোমাদের সবার আগে লোয়ার হ্যান্ড করো, হ্যান্ডস লোয়ার করো, হ্যান্ডস ডাউন করো। এখন আমি যখন বলবো 1 2 3, সো দেন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। ওকে? তো আমি হচ্ছে বলতেছি। ওকে? না 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 না, এখন আগে বল, আগে করে বলতে হবে না। রেডি? 1 2 3। ওরে বাবা রে! আছে? অলরাইট। তো আমাদের জানি আমি প্রথম থেকে পড়বো না, জন্য আমি আবার গান তুলে নাই। আচ্ছা, আমাদের সবার আগে পড়ছে আহসান রাসেল। শুনতে পাচ্ছ? তোমার তো নামটা বলো। তোমার স্যার কি? আনাবাদি খান। মানবাদী খান, হ্যাঁ। এই এক একজন এক এক আইডি থেকে জয়েন করে তো, so বুঝা যায় না। আচ্ছা, এখান থেকে তুমি এদের পর্যন্ত পড়ো, দেখি ছোট ছোট করে পড়ে পড়ো। আজও অনেক কিছু হয় এরকম থেকে এর পর্যন্ত। আমাদের লোকশিল্প, কামরুল হাসান। খাদ্যশস্যের পরই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময় ঘর গৃহস্থালীর নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই তৈরি হয়, এগুলো আচ্ছা, কুটির শিল্পের। হ্যাঁ এটুকু পর্যন্তই, হ্যাঁ এটুকু পর্যন্তই, থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে আহ এখানে কি বলা হচ্ছে, কুটির শিল্পটা, কুটির শিল্প যেটা আসলে কুটির শিল্প বলতে কি বোঝায়? কুটির শিল্প, স্যার অল্প পরিসরে তৈরি জিনিসপত্র। হ্যাঁ। তারপর মানে নিত্য ব্যবহারের জন্য এগুলো, বা যেগুলো হচ্ছে গ্রামের কুটিরে যেটা মানুষের হাত দিয়ে তৈরি হয় আর কি। তো ওগুলো কিছু আমরা কুটির শিল্পের অংশ বলি বা ক্ষুদ্র শিল্পের অংশ বলি আর কি। সো দেখা যাচ্ছে কি আহ এগুলো অনেক আগে থেকে আসলে কুটির শিল্পের যে বিকাশ, এটা অনেক আগে থেকে। আহ মানে এটা এরকম না যে খুব নতুন কিছু, এটা অনেক আগে থেকে এর বিকাশ ঘটে আসছে। মানুষের হাতে উৎপন্ন জিনিসপত্রগুলো মানুষ হচ্ছে মানে তো বিক্রি করতো, মানে জীবন ধারণের জন্য বিক্রি করে। সো আজও অনেক কিছু হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এই ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে পড়বে সিলমা সুহাইরা, তুমি এখান থেকে এটুকু পর্যন্ত পড়ো, প্রবল আলোড়ন পর্যন্ত। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো একসময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। তারপর হ্যাঁ। প্রথমে বলতে হয় ঢাকাই মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। থ্যাংক ইউ। সো দেখো, মসলিনের কথা তো তোমরা জানো, এমন একটা কাপড় ছিল যেটা অনায়াসে হচ্ছে একটা আংটির ভেতরে তোমার নিয়ে আসা যেত। এরকম এতই মসলিন কাপড়টা এতটাই মানে এটার সুনাম এতটাই ছিল, যেটা একদম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়েছিল। তো প্রথমে বলতে হয় ঢাকা মসলিনের কথা, যেটা হচ্ছে ডেমরা লেগে তাঁতির অমূল্য সৃষ্টির কথা বলা হয়, যেটা এককালে দুনিয়াতে আহ জুড়ে তুলেছিল প্রবল আলোড়নের কথা। সেটা তো আমরা জানি, মসলিনের ইতিহাস আমরা জানি। সো এরপরে হচ্ছে রায়ান মাহবুব। তুমি, তোমার নাম ভুলে গেছে। স্যার জাকিয়া সুলতানা। জাকিয়া, 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 জাকিয়া। তুমি দেখে ঢাকার মুসলিম থেকে এটুকু পর্যন্ত পড়ো, প্রয়োজন পর্যন্ত। হ্যাঁ। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটা আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল।
শুধু কারিগরি দক্ষতাই নয়, এই ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। হুম। তো এটা একটা বড় একটা বিষয় যে হচ্ছে ঢাকার মসলিন যে তৎকালীন যে মানে এটা মসলিন যে কাপড়টার কথা বললাম যেটা খুবই বিখ্যাত ছিল, সেটা অনায়াসে ওই যে একটা ছোট আংটির ভিতরে হচ্ছে ঢোকানো যেত, মানে কয়েকশো বছর এতটাই ফেমাস ছিল এই মসলিন কাপড়। সো শুধু কারিগরি দক্ষতা নয়, এই ধরনের মানে এটা শিল্পের যে মানে এটার জন্য যে তোমার কারিগরি দক্ষতা যে লাগবে এটা না, এটা শিল্প বা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতারও প্রয়োজন আছে, সে ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে। এরপর হচ্ছে স্নিগ্ধা সেন, তুমি পড়ো এখান থেকে গর্বের বস্তু পর্যন্ত। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনতো তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে এখন তো মসলিনের পরে তারপর মানে এই শিল্পধারা আবার আমরা জামদানির মাধ্যমে এসেছে, জামদানি শাড়ি যেটা এখনো বিশ্বের মানে এটাও কিন্তু এটা অনেক ডিমান্ড আছে। আমরা আজও দেখতে পাই, কিন্তু মসলিনের মতো না আর কি, স্বাভাবিকভাবেই বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে সবখানে মানে আমাদের একটা গর্বের বস্তু, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এখন এখানে জামদানি স্যার, জামদানি শাড়ির পর স্যার কোন শাড়ি আসতে পারে স্যার? জামদানি জামদানি শাড়ির পর কোন শাড়ি আসতে পারে এটা ঠিক আমি জানি না, বাট টাঙ্গাইলের একটা ইয়ে আছে, টাঙ্গাইলের বুনন একটা শাড়ি আছে আমার যতটুকু মনে পড়ে আর কি, এটাকেও কিন্তু জিআই পণ্য বা এটাকেও তোমার ইউনেস্কো থেকে আহ ঐতিহ্য মানে বিশ্ব ঐতিহ্যের মধ্যে হচ্ছে এটাকে রাখছিল। যেমন হচ্ছে তোমার জামদানি শাড়ি তো আছেই, তারপর হচ্ছে এটাকেও রাখছিল টাঙ্গাইলের যে বুনন শাড়ির বুনন আর কি, ওটা রাখছিল। তো এটা আসলে জামদানিকে এখন ওটার পরবর্তীতে আসলে কোন শাড়ি আসে এটা তো বলা যায় না, বাট জামদানি শাড়িটা হচ্ছে আমাদের ঐতিহ্যের অনেক বাহক আর কি, এটাই বলা হচ্ছে। এটা আমরা দেখি যুগ যুগ ধরে, এটা হয়তো জানি না এটা কখন এটার মানে কি হবে, বাট এটা আপাতত জামদানি হচ্ছে সবচেয়ে আমাদের মানে আমাদের গর্ব আর কি, এটাই। আচ্ছা, এরপরে হচ্ছে সিকান্দার মাহমুদ, তুমি এখান থেকে এটুকু পর্যন্ত পড়ো দেখে, 6 মাস লাগতো পর্যন্ত। সিকান্দার মাহমুদ নাই। আচ্ছা, তাওহিদ শুনতে পাচ্ছ? তাওহিদ, তাওহিদ। স্যার, আচ্ছা, তুমি পড়ো এমনি থেকে 6 মাস এমনি লাগতো। আরেকটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশি কাঁথা। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কমপক্ষে 6 মাস লাগতো। আচ্ছা, এর মধ্যে জামদানি থেকে তারপর আছে আমাদের নকশি কাঁথা, এটাও কিন্তু অনেক বেশি আমাদের এটাও আমাদের ঐতিহ্যের অংশ। আচ্ছা, নকশি কাঁথার মাঠ এটা কে লিখেছেন জানো? নকশি কাঁথার স্যার মাঠ, জসীমউদ্দিন জসীমউদ্দিন হ্যাঁ, জসিমউদ্দিন জসিমউদ্দিন। আচ্ছা, নকশি কাঁথার যে ব্যাপারটা সেটা হচ্ছে এটাও গ্রামে গ্রামে এই মানে এই শিল্পের রেওয়াজ ছিল, এবং এটা সেলাই করতে কিন্তু 6 মাস লাগতো, এটা একটা সময়ের কথা বলা হচ্ছে আর কি। এবং কিভাবে যে তৈরি করতো বা কেমন করে তৈরি হতো এটার ব্যাপারটাও একটু আছে এখানের মধ্যে। এখানে বর্ষাকাল থেকে কত পর্যন্ত সেলাই করতে পর্যন্ত হচ্ছে পড়বে আব্দুল্লাহ আর রায়ান পড়ো এই জায়গাটা। বর্ষাকালে যখন থেকে বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, হ্যাঁ, এমন মৌসুমেই ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এ বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। হুম, কাঁথা সেলাই করতো। আচ্ছা, তো স্বাভাবিকভাবে নকশি কাঁথা যে উপযুক্ত যে সময়টা ছিল সেটা কখন ছিল? সেটা হচ্ছে তোমার ঠিক মানে একদম মুষলধারে যখন বৃষ্টি হয় বা একদম বর্ষার ওই সময়টুকু আর কি। এই বর্ষার টাইমটাই হচ্ছে নকশি কাঁথার জন্য একটা উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজে সাঙ্গ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটিটা পাশে রেখে পা মেলে বসতেন এবং এই বিচিত্র নকশি কাঁথা তোলা কাঁথা সেলাই করতেন। আচ্ছা, তারপর হচ্ছে স্যার পড়বে সাঙ্গ, স্যার সাঙ্গ স্যার কোন পথ?
সাঙ্গ কোন পদ? সংসারের কাজ সাঙ্গ করে শেষ করে, মানে সংসারের কাজ শেষ করে হচ্ছে তোমার দুপুরে খাওয়া দাওয়া করতেছে। তো কাজ শেষের যে ব্যাপারটা, এটা আসলে কোন পদ তোমার, মানে কি মনে হয় তোমাদের? ক্রিয়া বিশেষণ। কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে। স্যার ক্রিয়া বিশেষণ স্যার। শিওর? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কাকে বলে? ক্রিয়াকে মডিফাই করে। ক্রিয়াকে যখন মডিফাই করতেছে, বিশেষণকে তাহলে বিশেষিত এখানে করে। এখানে বিশেষিত করতে, এখানে আমার ক্রিয়া কোনটা? করে। ক্রিয়াকে বিশেষায়িত করলে। হ্যাঁ, মানে এখানে আমার ক্রিয়া কোনটা? এখানে করে। ক্রিয়া করে। করে স্যার কাজ করা। নাকি কাজ? স্যার কাজ করা। কাজ মানে কাজ হচ্ছে আমার ক্রিয়া, তাহলে হচ্ছে ওইটাকে কি করতেছে? বিকশিত, মানে ওটাকে বিকশিত করতে, মানে মডিফাই করতেছে। তাহলে সাঙ্গ হচ্ছে এটা কি? ক্রিয়া বিশেষণ। আচ্ছা, তো মেয়েরা Thank you, সংসারে, আচ্ছা মেয়েরা সংসারে কাজ সাঙ্গ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটিটা পাশে নিয়ে পা মেলে বসতেন, বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতেন। হ্যাঁ, স্যার আপনি পানির বাটিটি বলছেন না স্যার, বাটাটি লেখা আছে, বাটা। আচ্ছা বাটা, পানের বাটা, সরি, পানের বাটিটা বসে তোমার মানে ওটা রেখে দেন হচ্ছে ওই সেলাই করতো, গল্প গুজব করার জন্য আর কি, এটাই ব্যাপারটা বলা হচ্ছে। আচ্ছা, এর মাঝে মাঝে কথা বলতে বলতে ওরা কাঁথা সেলাই করতো। আচ্ছা, এরপর হচ্ছে সাজিদা বিনতে সাখাওয়াত, তুমি পড়ো দেখে, এখান থেকে এতুর পর্যন্ত পড়ো। কত পর্যন্ত পড়বে? আচ্ছা, এতুর পর্যন্ত, যায় না পর্যন্ত পড়ো। পড়শিরা সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনই একটি কাঁথা সেলাইয়ের কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। থ্যাংক ইউ। সো এই যে নকশি কাঁথা সেলানোর সময় এক এক যে গল্প করতে, গল্পের মাধ্যমে এই গল্পের, এই নকশি কাঁথা সেলানোর সাথে তাদের প্রত্যেকের যে ব্যক্তি সেলাচ্ছে প্রত্যেক ব্যক্তিরই তোমার কি ছিল এক একটা গল্প, তাদের গল্প বলতে তাদের সাংস্কৃতিক গল্প স্যার থাকে, হচ্ছে গল্প করতে করতে আনন্দ। নকশাটা বলতে। হ্যাঁ, গল্প করতে করতে যেহেতু নকশি কাঁথা সেলাই করে, তা প্রত্যেকটা শিল্পের মানে ওই ওই যে তারা যে সেলাই করছে, ওই সেলাইয়ের মধ্যে তাদের আনন্দ, হাসি, কান্না, তাদের সাংসারিক যে আহ তাদের সাংসারিক যে মাধ্যমটা আর কি, ওটা ফুটে উঠতো আর কি, মানে ফুটে উঠতো। এটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে, স্যার ওদের চিন্তার প্রকাশ পেত না স্যার নকশি কাঁথা? হ্যাঁ, চিন্তার প্রকাশ পেত, অবশ্যই ওদের চিন্তার প্রকাশ পেত। হ্যাঁ, বুঝি নাই কোনটা, কোথায়, কোন কিসের কথা বলতেছিল, বুঝি নাই। পড়শি, মানে কি? পড়শি হচ্ছে মানে তার প্রতিবেশীরা আর কি, পাড়া পড়শির যারা প্রতিবেশী আছে তারাও আসতো আর কি। তারা এসে সুযোগ পেলে তারা এসে গল্প করতো, ওই সময় হচ্ছে তারা তাদের কাপড়গুলো বুনতো, এটাই ব্যাপারটা বলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা বৃষ্টির মধ্যে আসতো কেমনে? হুম, স্যার বৃষ্টির মধ্যে এরকম যদি তুমুল বৃষ্টি হতো তাহলে আসতো কেমনে? না, ঘর বাড়ি তো কাছাকাছি ছিল, রাইট, একটু দূরে দূরে ছিল না, সবাই তো এভাবে করেই থাকতো। সো ওই সময় এসে গল্প গুজব করতো, তারা তো করার কিছু ছিল না। এরপর হচ্ছে পড়বে মোহাইমিন আল হাসান। মোহাইমিন, তুমি পড়ো, তুমি এখান থেকে এটুকু পর্যন্ত পড়ো, প্রাধান্য অঞ্চলে প্রাধান্য পেয়েছে পর্যন্ত পড়ো, শুধু কতগুলো থেকে। রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার মধ্যে দিয়ে কি আছে, এক একটি পরিবেশ তাদের জীবন গাথা। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। আচ্ছা, তো যে ব্যাপারটা বলা হচ্ছে যে সূক্ষ্ম সেলাই এবং রং বেরঙের জন্য যে নকশি কাঁথা বলা হয় ওটা না, প্রত্যেকটা, এই যে আমি এটা বললাম যে এই যে সেলাইটা করতেছে, যিনি সেলাই করছেন তার পরিবারের কাহিনী, তার সাংসারিক যে আনন্দ, হাসি, বেদনা, সবকিছু কিন্তু এই তার বুননের মধ্যে চলে আসে বা শিল্পের মাধ্যমে প্রকাশ পায়, সে ব্যাপারটা। আচ্ছা, এখন এরপরে বলবে হচ্ছে দুলাল আলী। দুলাল আলী, তুমি নাম বলো। শারাফত, তুমি এখান থেকে বসবাস পর্যন্ত পড়ো, কারিগরদের বসবাস পর্যন্ত।
তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। থ্যাংক ইউ। সো যেটা ব্যাপারটা হচ্ছে, এই যে তাঁত শিল্প যেটা আমরা বলি হচ্ছে বাংলাদেশের সব এলাকাতেই আছে, বেশিরভাগ যেখানে হচ্ছে তাঁত শিল্প বা এই জিনিসটা দেখা যায়, লোকশিল্পের যে সয়লাভটা দেখা যায়, সেটা হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায়। এবং এছাড়াও হচ্ছে আমরা জামদানির যে তোমার জামদানির যে শাড়ির কথা বলা হচ্ছে, সেই শাড়ির যে কারিগররা যেখানে বসবাস করে সেটা হচ্ছে নারায়ণগঞ্জে, নাওপাড়া গ্রামে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে মোহাম্মদ মুনতাসির মেজবা। আর মৌলিক বৈশিষ্ট্য বলতে স্যার কি বোঝানো হয়েছে? তাঁত শিল্পের যে মৌলিক বৈশিষ্ট্য বলতে হচ্ছে একদম যেটা ইম্পর্টেন্ট, একদম যে কমন বৈশিষ্ট্য। হ্যাঁ কম, যেটা একই রকম আর কি, মোটামুটি বৈশিষ্ট্য সেম দেখা যায় আর কি। ঠিক আছে, যে প্রিন্সিপালটা আর কি একই রকম, যে প্রসেসটা, নকশার কথা বলো বা প্রসেসের কথা বলো, সেম। তো এরপর হচ্ছে মোহাম্মদ মুনতাসির মেজবা, তুমি এখান থেকে শতাব্দী কাল থেকে কত বলছি বলা চলে পর্যন্ত পড়ো, অপরিহার্য বস্তু বলা চলে পর্যন্ত। শতাব্দী কাল ধরে এ তাঁত শিল্প বিস্তার লাভ করেছে। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এ এলাকায় বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এ শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই দেখো প্রত্যেকটা জিনিসে, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে বলছি শীতলক্ষ্যা নদীর পানি বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয়, বরং এক অপরিহার্য বস্তু। স্যার আমাদের দেশে তো অনেক নদী আছে স্যার, কিন্তু শুধুমাত্র শীতলক্ষ্যা নদীর পানির বাষ্পে কেন? আচ্ছা, এখানে তো একটা ব্যাপার আছে, ভৌগোলিকের একটা ভৌগোলিক বিষয় আছে, রাইট? সো সেটা হচ্ছে মানে আমরা স্বাভাবিকভাবে জানি যে নদীর পাশে তোমার মানে কারখানাগুলো বা বড় বড় কারখানা বা শিল্প প্রতিষ্ঠান আসলে কেন গড়ে ওঠার হচ্ছে একটা প্রধান কারণ হচ্ছে প্রথম হচ্ছে নদী পথে তখন যাতায়াতের সুবিধা থাকতো, এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার যে মানে মোটামুটি তোমার উৎপাদনের ক্ষেত্রে, তোমার উৎপাদনের ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলোর ক্ষেত্রেও, মানে ওগুলোকে তুমি যখন মানে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু নদীর এখানে একটা মানে তোমার কি আছে, মানে নদীর একটা ইনফ্লুয়েন্স আছে এই জায়গাটাতে। তো এখানে সবাই অন্য নদীর মধ্যে নেই, কিন্তু শীতলক্ষ্যা নদীর মধ্যে এমন কি আছে স্যার এই জন্য এমন কিছু একটা হয়তো না, এটাই বললাম যে এইটাই বলতেছিলাম আর কি, যে হচ্ছে মানে যেটা বৈজ্ঞানিক বিশ্লেষণে পাওয়া গেছে যে যেহেতু হচ্ছে ওই নদীর, শীতলক্ষ্যা নদীর মধ্যে হয়তো এমন কিছুই আছে যেটা ওই যে বললো না, যে যেটা হচ্ছে মানে তোমার ওই যে জামদানি বোনার জন্যই হচ্ছে খুবই উপযোগী, মানে এমন কিছু ওরা পাইছে, এলিমেন্টস পাইছে যেগুলো হচ্ছে ওই বাষ্পটা আর্দ্রতা তোমার হচ্ছে কিসের জন্য, জামদানির জন্য খুব এলিমেন্টসটা ভালো। এখন কি পাইছে আসলে বা অন্য নদীর থেকে আসলে কি, এইটা সম্পর্কে আমার আসলে ওরকম মানে ধারণা নেই, যেহেতু আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি অবশ্য। তাই এটা একটা, ঠিক আছে, তোমার ভালো প্রশ্ন ছিল, মানে আমি দেখবো এটা নিয়ে আসলে, এটা নিয়ে একটু ডিটেলসে জানতে হবে আর কি, যে আসলে কেনই বা শুধু শীতলক্ষ্যা নদী তেই হচ্ছে ওই বাষ্প বা আর্দ্রতা মানে হচ্ছে জামদানির জন্য তোমার ভালো, বা অন্য নদীর জন্য কেন না, এটা আমি দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার পৃথিবীর কোন নদীতেই নাই স্যার? স্যার পৃথিবীর কোন নদীতেই স্যার এই গুণটা নাই স্যার? পৃথিবীর কোন নদীতে এই গুণটা নাই বলতে হচ্ছে, এটা তো সম্পর্কে আমার অবশ্যই ধারণা নাই, অবশ্যই না থাকার একটা ব্যাপার আছে, কারণ জামদানি তো শুধু আমাদের দেশে হয়, রাইট? মানে এই শুধু তো আমাদের দেশে হয়, তো ওই জায়গায় আসলে এক একটা জায়গায় তো এক এক রকম তোমার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে ওই প্রোডাক্ট গুলো গড়ে ওঠে। যেমন আমাদের দেশে ধরো তুমি বেশিরভাগ যে ফল ফলাদির কথা বলো, যে আপেলের কথা বলো বা কমলার কথা বলো, ওগুলো কিন্তু আমরা কোথা থেকে নিয়ে আসি, বাইরে থেকে নিয়ে আসি না? তো কারণ আমাদের এই জায়গায় এটা তো উপযোগী না, মানে আপেল হওয়াটা, এই সবুজ আপেল যেগুলো আমরা দেখি, মানে গ্রিন আপেল কথা বলি, বা হচ্ছে অরেঞ্জের কথা বলি, ঠিক আছে? তো এগুলো তো আমাদের দেশে হয় না, আমরা হচ্ছে আমাদের আনতে হয়, নিয়ে আসতে হয় এক্সপোর্ট করে। তো এক একটা জায়গায় আসলে এক এক রকম,
মানে ডিপেন্ড করে মানে তোমার পরিবেশের উপর আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আহ ভৌগোলিক অবস্থান থেকে এতটুকু পর্যন্ত পড়বে, যথেষ্ট বেড়েছে পর্যন্ত পড়বে দেবাশিস বড়ুয়া, তুমি পড়ো। সরি, আরহিত্র তুমি পড়ো। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং হ্যাঁ। পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতিদের তাঁত শিল্পই নয়, বর্তমানের বড় বড় কাপড়ের কারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে প্রস্তুত খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনেই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত, তুলা থেকে হাতে সুতা কাটা হয়। হুম। আহ, ঠিক কতটুকু পর্যন্ত পড়ছো? আচ্ছা, সুতা কাটে পর্যন্ত তো খেয়াল করিনি সুতা স্যার। কাটা হয়। আচ্ছা, ইটস ওকে। সরি তুলা স্যার। থেকে সুতা কাটা হয়। আচ্ছা, ইটস ওকে। সো দেখো, ভৌগোলিক, এই যে বললাম যে যে কোনো প্রোডাক্ট, আমরা যে জিআই যে পণ্য বলি না, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই পণ্য, এগুলোর ব্যাপারে ধারণা আছে না? পড়ছো না? বলছিলাম ইয়েস আমি স্যার। এটার ব্যাপারে। ইয়েস এই স্যার। যে যে ইয়েস কোনো স্যার। একটা জেলার কথা বলো, যে কোনো একটা এলাকার কথা বলো, ওখানে যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি মানে হয় আর কি, উৎপাদন সবচেয়ে বেশি, আবার সবসময় ফেমাস যেটা, সেটাকে আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই হিসাবে সেটাকে সিলেক্ট করি। দেখো, চাঁপাই নবাবগঞ্জের যে আমটা আমরা দেখি, সেই আমটা যেটা বিখ্যাত আম, সেটা তো চট্টগ্রামে হওয়ার কথা না, কারণ চট্টগ্রামের ওই ভৌগোলিক বা ওই পরিবেশটা নাই যেটাতে চাঁপাই নবাবগঞ্জের একেবারে এক্স্যাক্টলি সেম আমটা তুমি পাবা, রাইট? আবার বগুড়ার দইয়ের কথা বলো, বগুড়ার দই এমন কিছু একটা আছে, এলিমেন্ট আছে, যেটা খুব আসলে বগুড়ার দই অসাধারণ, মানে এরকম দই বিখ্যাত। মানে এরকম দই আর আসলে হয় না, মানে এত মজার, আল্লাহ কেমনে বলবো। আচ্ছা, তো এই দইটা কিন্তু আবার চিটং করা যাবে না, রাইট? সো হয় না আর কি। আবার চিটং এ যে তোমার এ, যে তোমার যে মেজবানটা যদি হয় আর কি, ওটা আবার তোমার অন্যখানে ওটা হয় না। সো এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে তোমার ডিফারেন্সটা আমরা দেখতে পাই, এবং প্রোডাক্ট গুলো ওভাবে করে গড়ে ওঠে আর কি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম এরপরে হচ্ছে ওই যে তাঁত শিল্প নিয়ে আর কি। তো যেহেতু কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের যে খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনে না, এটা শহরে আধুনিক জীবনেও এটার মানে যথেষ্ট প্রভাব কিন্তু আছে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, এবার খাদি কাপড়ের বিশিষ্ট, এটা এখান থেকে রীতি আছে পর্যন্ত পড়বে। কে পড়বে? আরিশা, আরিশা পড়ো দেখে। আরিশা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পড়ো। খাদি কাপড়ের বিশেষত্ব থেকে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এই সবটাই হাতে প্রস্তুত, তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময় সুতা কাটে, এদের বলা হয় কাটুনি। গ্রামে বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, খাদি কাপড়ের মানে এই জিনিসটা কিন্তু সব মানে তোমার হাতে প্রস্তুত হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তুই যে তুলা গাছের মানে এদের বলা হয় কাটুনি। আচ্ছা, অবসর সময় সুতা কাটে, এবং তুলা থেকে হাতে সুতা কাটা হয়, গ্রামবাসীরা অবসর সময় সুতা কাটে, এবং গ্রামের বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে, এবং এই সেই গাছে তুলা দিয়ে সুতা কাটা হয় আর কি, সে ব্যাপারটা বলা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে পড়বে আহসান রাসেল, Yes, sir. সেই গাছের থেকে খাদি পর্যন্ত পড়বে। হ্যাঁ, তুমি খাদি পর্যন্ত পড়ো দেখে। স্যার ও একবার রিডিং করেছে। ও পড়ছে? আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে তাহলে মুজাদিদ, আচ্ছা ফারহানা ইসলাম সাফা, তুমি পড়ো দেখে। সাফা, ফারহানা ইসলাম সাফা লেখা আছে। আচ্ছা, আব্দুল্লাহ রায়ান প্রধান তো পড়ছিলা, দুলাল আলীও পড়ছিল আমি যতটুকু জানি। মুজাদিদ আয়ান জাফে, তুমি পড়ো তো দেখি। আচ্ছা, তুমি পড়ো। তুমি সেই গাছে তুলা থেকে পড়ো, এবং খাদি পর্যন্ত আর কি। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাঁতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড় প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি। আচ্ছা, তো সেই গাছের স্বাভাবিক এটাই বলা হচ্ছে যে গাছের যে তুলা আছে, সে তুলা থেকে সুতা কাটা, তারপর হচ্ছে হস্ত চালিত তাতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয়, এটা পুরোপুরি সম্পূর্ণ হাতের মাধ্যমে করা হচ্ছে। তো সেই কাপড় প্রকৃতই খাদি বা খদ্দর বোঝা হচ্ছে। স্বদেশী আন্দোলন এর যুগে বিদেশি কাপড় বর্জন করে, স্বদেশী আন্দোলনটা কবে হয়েছিল বলো তো, জানো?
18 শতকে হ্যাঁ 18 শতকের দিকে 18 শতকের দিকে। শিওর শিওর? Yes, sir. আর স্যার কে 1900 আর কত কে জানি মনে পড়তেছে। আর কে জানো? স্যার 1900 কত জানি স্যার মনে হচ্ছে। 1900 কত? আর কেউ কি জানো না? কি? আচ্ছা স্যার প্রশ্নটা কি? স্যার প্রশ্নটা কি জানি? প্রশ্নটা হচ্ছে স্বদেশী আন্দোলন কত সালে হয়েছিল? কি আন্দোলন স্যার? স্বদেশী আন্দোলন, স্বদেশী। স্বদেশী পারবা কেউ? কেন সবাই হ্যাঁ কে জানি বলতে গেছিল কিছু? স্যার 1905 সালে মনে হয় 7 আগস্ট 1908 সাল পর্যন্ত হয়েছিল। 1905 থেকে 1908? হ্যাঁ শিওর? ইয়েস 7 আগস্ট থেকে শুরু হয়। 7 আগস্ট থেকে শুরু হয়। আচ্ছা যে ব্যাপারটা হচ্ছে আমার ঠিক এক্স্যাক্টলি সালটা ঠিক মনে নাই, বাট 1900 এরকমই আর কি, 1905 থেকে এই টাইম থেকে শুরু হয়েছিল। হ্যাঁ এই টাইমে শুরু হয়েছিল। 7 But- আগস্ট 1905 বাট আমার সাল মাসটা মনে নাই। ছিল। আমি ঠিক মাসটা আমার মনে নাই অবশ্য কোন মাসে শুরু হয়েছিল, বাট ওই যে ওরকম 1905 থেকে শুরু হয়েছিল। আর থ্যাংক ইউ, তুমি যদি জেনে থাকো তাহলে আমি এটা দেখবো। আচ্ছা তো সেটা হচ্ছে যে ওই সময় হচ্ছে যে তোমার ব্রিটিশদের বিরুদ্ধে ওই যে আন্দোলন যেটা ছিল সেটা হচ্ছে আমরা ব্রিটিশদের মানে আমরা বিদেশি যে বর্জন করব, জিনিস বর্জন করবো, আমরা হচ্ছে আমরা দেশিদের মানে দেশি পণ্য হচ্ছে আমরা দেশি পণ্যকে কি করবো প্রমোট করব, সেটা নিয়ে ছিল। তো ওই সময় হচ্ছে খাদি কাপড়ের যে তোমার কি বলে সয়লাভ যে বা খাদি কাপড়ের যে হচ্ছে তোমার সবার কাছে যে পরিচয় এটা তুলে ধরতে পারছিল আর কি, সেটাই। আচ্ছা এরপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে এতটুকু পর্যন্ত পড়বে, সবাই তো পড়ছে, এবার পড়বে হচ্ছে আবু সুফিয়ান আরাফ। তুমি পড়ো দেখে। স্যার আব্দুল্লাহ রায়ান প্রধান তুমি পড়ছিল না? 1905 সালের 7 আগস্ট স্বদেশী আন্দোলন হয়। ও 1905 সালে 7 আগস্ট। হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম অগাস্টের দিকে আসলে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সুহাইরা, থ্যাংক ইউ আব্দুল্লাহ প্রধান, সরি রায়ান, থ্যাংক ইউ। আচ্ছা তারপর দেখি একটু পর্যন্ত পড়ো। আবু সুফিয়ান কই, মানে যখন ডাকি তখন আসে না, তারপর পরে স্যার স্যার করা শুরু করে, এরপর যখন আমি চলে যাবো তারপর দিয়ে স্যার স্যার শুরু করবে, কোথায় যাই আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, আদনান সামি শুনতে পাচ্ছ? আদনান সামি, আদনান নাই। আফরোজা বেগম লেখা আছে, আফরোজা বেগম তোমার নামটা বলো। আয়াত আয়ান তুমি বলো, পার্বত্য চট্টগ্রাম থেকে পড়ো। কতটুক? পার্বত্য চট্টগ্রাম থেকে পরিধেয় স্যার এই হইছে না আর না, তোমাকে আর সুযোগ দেবে। স্যার কোথায় ছিল তুমি এতক্ষণ? আচ্ছা পার্বত্য চট্টগ্রাম থেকে যাও, স্যার শুরু করো। কি তুমি বুনে পর্যন্ত, বুনে থাকে পর্যন্ত, এই যে আমি দাগাই দিছি। হ্যাঁ পড়ো। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান, রামগড় এলাকার চাকমা, কুফি ও মুরং মেয়েরা এবং সিলেটের মাছিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্ত্র বুনে থাকে। মনে থাকে। আচ্ছা তো স্বাভাবিকভাবে যে রাঙ্গামাটি, বান্দরবান, রামগড় এলাকায় আমাদের যারা, হ্যাঁ বলো বলো আরেকটা কথা কি? স্যার স্যার আমিও রাঙামাটি থেকে স্যার, আরেকটা- আমি রাঙামাটি ও তুমি রাঙ্গামাটি থেকে? স্যার। হ্যাঁ বুঝি নাই তোমার। ও আচ্ছা আচ্ছা, ওয়াও, রাঙ্গামাটি থেকে। স্যার এবার আমি স্যার আচ্ছা আচ্ছা তুমি তুমি তো কথা তুমি কোচ চলে গেছো, আমি তো বুঝলাম না, কি ক্লাসে মনোযোগ দাও না? স্যার আমার মাইক মাইক অন হয় না স্যার, কি জানি স্যার কয়েকদিন ধরে মাউস অনেক প্রবলেম তুমি এখান থেকে তুমি পর্যন্ত পড়ো দেখে, এই তৈজসপত্র পর্যন্ত পড়ো, এই কাপড়গুলো থেকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়। হ্যাঁ তারপর? বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। স্যার ফিরতো
শেষ? আচ্ছা আচ্ছা। তো যে ব্যাপারটা বলা হচ্ছে যে তোমার ব্রোঞ্জ এবং হচ্ছে যেটা হচ্ছে তোমার পিতলের যে বাসনপত্রগুলো, এইগুলো নিয়ে হচ্ছে তোমার মানে জিনিসপত্র যে তৈরি করার মানে এগুলো জিনিসপত্র তৈরি করার অনেক বেশি মানে তোমার কি ছিল এটা মানে এটা গ্রাম্য অঞ্চলে এই জিনিসটা দেখা যেত আর কি, এটা বিচিত্র ধরনের তৈজসপত্র তৈরি হতো, সে ব্যাপারটা বলা হচ্ছে। এখন কিভাবে হইতো মানে কি করতো আসলে তারা, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। প্রথমে মাটি দিয়ে এখান থেকে একটু পর্যন্ত পড়বে হচ্ছে আত্মহা, তুমি এখান থেকে পড়ো দেখি, হয় পর্যন্ত পড়ো, হয় পর্যন্ত পড়ো দেখি। প্রথমে মাটির ছাঁচ করে ওটা ওখান থেকে শুরু করো। প্রথমে মাটি ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে। তখন উপর থেকে থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললে ভিতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো পালিশ করা হয়। তারপরে এগুলো পালিশ করা হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, একটা মিনিট দাঁড়াও এভরিওয়ান, একটা মিনিট জাস্ট, সরি। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ কিভাবে আসলে তোমার তৈজসপত্রটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে দিয়ে ঢেলে দেয় গলিত কাঁসা বা মানে যেটা হচ্ছে বা ব্রোঞ্জ বা মেটাল আর কি যেটা আমরা বলি। তো ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে, তখন উপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভেতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলোকে পালিশ করা হয়, পালিশ করে মানে ওই তৈজসপত্রগুলো বানানো হয় আর কি, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আহ ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি দেখি একটু পর্যন্ত পড়ো তো, দেখা যায় পর্যন্ত পড়ো। এটা অনেক বড় আছে চ্যাপ্টারটা। তো বড় না আসলে, আমি ছোট ছোট করে পড়তে দিচ্ছি এই জন্য। দেখি বড় পড়ো ইব্রাহিম। আমি পড়তে চাচ্ছি না। কেন? কেন পড়তে চাচ্ছ না বলো? আমার কাছে বই নাই। তো এখান থেকে পড়তে পারবে না মানে স্ক্রিন থেকে দেখে? আমার বাংলা রিডিং অনেক বেশি খারাপ। মানে রিডিং খারাপ হলে কি পড়তে পারবা না? আমরা কি পড়ি না? তাহলে তুমি কেমনে ইমপ্রুভ করবা বলো? দেখো আমি 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 হচ্ছে মানে তুমি কি ইংলিশ ভার্সন রাইট? ইংলিশ ভার্সন কি একদম পুরোপুরি ইংলিশ ভার্সনের ব্রিটিশ কারিকুলাম, বা তুমি কি না এক্সেল ভার্সন? না, বাংলা পড়তে পারি কিন্তু অনেক কঠিন যখন ভাষা আসে তখন ওগুলোকে এমন পড়তেই পারি না। আচ্ছা, দ্যাট মিন্স তুমি আমার মতোই রাইট, আমিও ইংলিশ ভার্সনের, ঠিক আছে? সো আমি কিন্তু বাংলা পড়তেছি। স্যার আমিও আচ্ছা, এরকম ছিলাম, ক্লাস 4 পর্যন্ত আমাকে বাংলা সাবজেক্ট দিলে আমি বাংলা একদমই পারতাম না, রিডিংও করতে পারতাম না। এই তো তার মানে এই যে তুমি তো পড়তেছো, পড়লে যখন তোমার মধ্যে ওই যে কনফিডেন্সটা আসবে আস্তে আস্তে তোমার মধ্যে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। দেখো আমিও বাংলা ভার্সনের, সো আমিও নিজের বাংলাটা ঠিক করার জন্য ধরো আমি হচ্ছে সাহিত্য পড়ছি, ধরো আমি বাদ নেই অনেক বই পড়ছি আসলে। সো এরকম করে আমার বাংলাটা ইমপ্রুভ হয়েছে, আমি ইমপ্রুভ করছি আর কি সেই ক্ষেত্রে। তো তুমিও পারবা, তুমি কেন পারবা না? তো তুমি, আমি চাচ্ছি তুমি এখান থেকে পড়ো, চেষ্টা করো। কে কি মনে করতেছে, অনেকেই মানে তুমি হয়তো মনে করছো কেউ হাসতে পারে বা কেউ কিছু, এই জিনিসগুলো দেখে তুমি সামনে আগাতে পারবা না। তো আমি বলবো তুমি একটু পড়ো, চেষ্টা করো। দেখি এখানে মধ্যে কঠিন কোনো শব্দ নাই, দেখি পড়ো ইব্রাহিম। আমারও এরকম ছিল, আমি ক্লাস 5 এ শুধু বাংলাটা ইমপ্রুভ করছি। আচ্ছা আচ্ছা, এই যে এটা রিডিং স্কিলসটা অনেক ইম্পর্টেন্ট আর আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ইব্রাহিম সমস্যা নাই, তুমি পড়ো দেখে। স্যার কোনখান থেকে পড়বো? এই ধরনের থেকে, এই ধরনের বাসনে। হ্যাঁ, এই ধরনের বাসন কোথায়? এই যে এখান থেকে, এই যে আমি যে দাগাই দিলাম, এই যে এই ধরনের বাসনে। ওকে স্যার। হ্যাঁ, এই ধরনের বাসনে নানা রকম ফুল পাতার নকশা বা ফরমাইশকারী, হ্যাঁ ফরমাশকারী নাম খোদাই করা থাকে। এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে তামা, পিতলের ঘড়া, থালা, ফুলদানি ব্যবহৃত ব্যবহৃত হতে দেখা যায়। দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আস্তে আস্তে তুমি পড়তে থাকো, এটা কনফিডেন্স বাড়বে, বুঝছো? কে কে পড়তেছো ওটা ওটা বিষয় না। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ইব্রাহিম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ধরনের বাসনে নানা রকম ফুল পাতার নকশা, মানে দেখো
নিজেদের মতো করে তাদের শৈল্পিক যে তোমার চিন্তা, সেই চিন্তার প্রতিফলনটা হচ্ছে এখানে হচ্ছে কোথায়, ওই যে তৈজসপত্রের মাধ্যমে, তৈজসপত্রে বা তামা পিতলের যে তৈজসপত্র তৈরি করতেছে সেখানের মধ্যেই। তো ঘড়া তালা ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়, সেই ব্যাপারটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, তারপর আমি আমি এখানে ইংলিশ ভার্সন কারা কারা আছো যেন আমি ভুলে গেছি। প্রজ্ঞা আছো? নাই। ইয়েস স্যার। প্রজ্ঞা, দেখে তুমি পড়ো তো এখান থেকে দূর পর্যন্ত পড়ো। ওকে স্যার। পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের। মাটির কলস, হাঁড়ি, পাতিল, ফুলদানি, দইয়ের ভাঁড়, রসের থিলা, সন্দেশ ও পিঠার হাড়, টেপা পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদির মূর্তি পড়বার কাজে বাংলাদেশের পক্ষপরা কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, কোটা, বাক্স বা ঘর সাজাবার নানা ধরনের শৌখিন সামগ্রী সবকিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। আচ্ছা, তো এই ব্যাপারটা খুবই মানে পোড়ামাটির যে ঐতিহ্য সেটা আসলে কিভাবে ফুটে উঠছে, যে মাটির কলস, হাঁড়ি, পাতিল, শাঙ্কি, ফুলদানি, দইয়ের ভাঁড়, পিঠা, তারপর হচ্ছে বিভিন্ন দেব দেবীদের মূর্তি গড়বার যে কাজ, সেটা কিন্তু এখানে অধিবাসী কুমোরপাড়া এবং পালপাড়া তারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকেন, সেটাই বলা হচ্ছে। এবং আরো কিছু বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়, শৌখিন জিনিসপত্র, সেগুলোর কথাও এখানে তোমরা দেখেছো। আশা করি আর এই জিনিসটাকে রিপিটেডলি আর বলা দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে পড়বে হচ্ছে কে পড়বে, রিনাস চৌধুরী, শুনতে পাচ্ছ? রিনাস, তুমি এখান থেকে দূর পর্যন্ত পড়ো দেখি। এছাড়া ছিল পর্যন্ত, হ্যাঁ ছিল পর্যন্ত পড়ো, হ্যাঁ। এছাড়া পুরাকালের মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। প্রতীকধর্মী মাটির টেপা পুতুল গুলোর মধ্যে শত শত বছর পূর্বের পাল বা কুমারদের যে কারিগরিবিদ্যা এবং শিল্পী মনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয়। হ্যাঁ। কাঠের কাজের খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও অতীতের কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে এদেশে একসময় গৃহ নির্মাণের কাজে কারুকার্যে ভূষিত কাঠের ব্যবহার ছিল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রিনাজ। যেটা ব্যাপারটা বলা হচ্ছিল যে পুরাকাল বলতে কি বোঝায়? প্রাচীনকালের, মানে প্রাচীনকালে যে মসজিদগুলো, হ্যাঁ থ্যাংক ইউ। তো প্রাচীনকালে যে মসজিদ বা মন্দিরের গায়ে যেসব মানে নকশার ইট দেখা যায়, এই দেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শনের কথা। যেমন তুমি পাল সাম্রাজ্যের কথা বলো বা পালা ডাইনেস্টি আমরা যেটা বলি, বা ওই সময় মৌর্য সম্প্রদায়ের কথা বলো, ওদের সময়কার মানে ওনাদের যে সময়কার সাম্রাজ্যের সময় যেসব আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পারি বা আর্কিওলজিক্যাল সাইট যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে তুমি দেখবা সেগুলো খুব সুন্দরভাবে সুন্দর সূক্ষ্ম নকশার প্রতিফলন তুমি দেখতে পারবা, যেটা এই বাংলার মানুষের সৃজনশীলতার একটা তোমার কি বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। আচ্ছা, তো যেটা হচ্ছে কি হয়েছে বুঝি নাই, কে পড়বা? তুমি না পড়ছো? প্রধান পড়ছিলা? পড়ো নাই? আচ্ছা, আমি আরো অনেকজনকে সুযোগ দিতে চাচ্ছি মানে পড়ার জন্য, যারা হচ্ছে পড়তে চায় না তাদেরকে আমি খুঁজে বের করতেছি। রাফিন রাদ, শুনতে পাচ্ছ? তুমি এখান থেকে দূর পর্যন্ত পড়ো দেখি। কোথা থেকে? বিশেষ করে থেকে ও সংরক্ষিত আছে পর্যন্ত পড়ো। তো অনেক বড়, আমি শেষ করতে হবে। ঠিক আছে, পড়ো। বিশেষ করে পুরাতন খাট, পালঙ্ক, খুঁটি, দরজা ইত্যাদি নমুনা আজও দেখা যায়। এ ধরনের আজকে বলা হয় হাসিয়া। বরিশালের কাঠের নৌকার কাজও খুব নিপুণতার দাবি রাখে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকালের কাছে পরিচিত।
গ্রীষ্মকালে ব্যবহার আরামদায়ক বলে মনে হয়। শীতপাট গ্রীষ্মকালে শীতপাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতপাটি বহু দক্ষ কারিগর ছিল। এই শিল্পীদের দিয়ে এই কালে ঢাকা নবাব পরিবার হাতি দাঁতের শীতল পাটি তৈরি করে করিয়ে নিয়েছে। ঢাকা জাদুঘরে তার সংক্ষিপ্ত আছে, মানে সংরক্ষিত। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা হচ্ছে আমরা তো জানি শীতল পাটি বা খুলনার যে মাদুর যে এটার যে বিখ্যাত সকলের কাছে পরিচিত, এটার ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে। দেখো বিভিন্ন শিল্পের কথা এখানে আস্তে আস্তে চলে আসতেছে। যিনি পটুয়া কামরুল হাসান, তিনি একজন আর্টিস্ট ছিলেন। সো তার যে তার দেখা বা তার এক্সপেরিয়েন্সে তিনি যা যা দেখেছেন বা যেভাবে তিনি যে বাংলার যে শিল্প বা যেগুলো সমাধিক সবার কাছে সমাদৃত বা সমাধিক পরিচিত, সেগুলো তিনি তুলে ধরলেন আর কি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে কে পড়বে কাকে এখনো একদম পড়তে দিয়ে নেই। মোহাম্মদ শাহ আলম বাদশা লেখা আছে, তোমার নাম বলো। স্যার শারফাতুল ইসলাম। সারাফতুল, তুমি এখান থেকে দূর পর্যন্ত পড়ো। বহু উচ্চে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাত পাখা, ফুল পিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয়। এদের বিচিত্র নকশা, রং এবং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয়, সৌন্দর্যের দিক দিয়েও এদের স্থান বহু উচ্চে। থ্যাংক ইউ। তো এই যে লোকশিল্পের যে অতুলনীয় নিদর্শন সেগুলোর কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে পড়বে ইন্তিশার আনাম, তুমি এখান থেকে তোর পর্যন্ত পড়ো দেখি। সাধারণ সামগ্রী থেকে কত পর্যন্ত পড়বা তুমি? তুমি পড়বা এর পর্যন্ত, ব্যবহৃত হচ্ছে পর্যন্ত পড়ো। একটু বড় করে দিচ্ছে আর কি, সবাইকে একটু বড় বড় করে দিচ্ছে। দেখি পড়ো ইন্তিশার। ওর কথা শোনা যাচ্ছে না, মাইকে মনে প্রবলেম আছে। ইয়েস স্যার, ওর মাইকে প্রবলেম আছে। মাইকে প্রবলেম। এম এ কাদের, মহিউদ্দিন আব্দুল কাদের, শুনতে পাচ্ছ? স্যার ওর তোমার মাইকেও প্রবলেম। ওর মাইকেও প্রবলেম। আচ্ছা, তারপর নাফি ইবনে আলম, শুনতে পাচ্ছ? নাফি ইবনে আলম। আচ্ছা, তুমি দেখে পড়ো তো এখান থেকে এতটুকু পর্যন্ত, যতটুকু দাগিয়ে দিছে আমি। সাধারণ সামগ্রী থেকে। শিকা গৃহস্থালির জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য তৈরি, এক কথা সকলেই জানে। শুধু শুধু প্রয়োজন মিটলেই মন ভরে না বলে সৌন্দর্যপ্রিয় মানুষ নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি বিশেষ শিল্প বস্তুতেও পরিণত করেছে। আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয়। বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্য আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক চরিত্র নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে, যা শুধু আমাদের নিজেদের দেশেই নয়, বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া শোলা শিল্পে উৎকৃষ্ট সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল, টোপর ইত্যাদির মধ্যে। থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে এটাই বললাম যে বাঁশের, এখানে বাঁশের কথা বলা হচ্ছে। বাঁশ যে আমাদের মানে জিনিসটা হচ্ছে আমাদের অপ্রতুল নয় বলতে কি বোঝাচ্ছে? যেটার অভাব, যে মানে এটার অভাব নাই আর কি, এরকম আর কি। এটা তো আছে আমাদের দেশে। সো যে ব্যাপারটা হচ্ছে এটা বিভিন্ন বাঁশ দিয়ে যে বিভিন্ন ধরনের কারিগরি শিল্পের কারিগরি নকশা তৈরি করা যায়, সে ব্যাপারটা এখানে চলে আসতেছে। এরপরে পড়তে পারবে শোলা শিল্প কি স্যার? কোথায়? শোলা শিল্প। শোলা শিল্প, এছাড়া শোলা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল, টোপর এবং ইত্যাদির মধ্যে শোলা শিল্প। আচ্ছা, এটা একটু দেখতে হবে, একটা মিনিট আমি দেখতেছি, আমি এটার ব্যাপারে একটু দেখতে হবে। শোলা শিল্প, শোলা শিল্প, সোলার প্যানেল চলে আসতেছে। কলার পাতার ইয়া দিয়ে তৈরি করে। স্যার জলাময় ধান কাটা জন্মানো শোলা গাছে নরম জিনিস দিয়ে টুপি, ফুল, পুতুল। হ্যাঁ, শোলা গাছের দিয়ে, গাছের যে তোমার সরি, আমি তো এখানে চলে আসছি কেন? আচ্ছা, যাই হোক, শোলা শিল্প বাংলার একটি ঐতিহ্যবাহী অন্যতম প্রধান লোকজ কুটির শিল্প। জলাশয় বা নিচু জমিতে জন্মানো শোলা নামক জলজ উদ্ভিদে। এটা কি? ও আচ্ছা,
সোলারি। আচ্ছা, প্রধান হচ্ছে টুপুর হিন্দু ধর্মদের যে টোপর এবং মুকুট এটা দিয়ে তৈরি করা হয়। সোলার ফুল এবং মালা তৈরি করা হয়, খেলনা শোপিস তৈরি করা যায়, এটার ব্যাপারটা এখানে বলা আছে। আশা করি মোটামুটি বুঝছো তোমরা তুলা শিল্পের কাজটা কি আসলে। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে কাপড়ের পুতুল থেকে আর কে পড়তে পারে নাই, একদম কেউ পড়তে পারে না এরকম কেউ আছে? রাবে আক্তার মনে হয়, ওকে পড়তে দিই নাই। তুমি এখান থেকে তুমি পর্যন্ত বড় দেখি, শিকার হচ্ছে পর্যন্ত। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজ শিল্পগুণ। অনেকাংশ এসব পুতুল প্রতিকর্ধর্মী। অবশ্য অবশ্য আজকাল বাস্তবধর্মী কাপড়ের পুতুল তৈরিও শুরু হয়েছে। এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধি করে, তেমনি বিদেশি পয়সা উপার্জন করে। লোকশিল্প সংরক্ষণ ও প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই লাস্টেরটে যে পড়বে তাকে আমি মনে হয় সবাইকে পড়তে দিছি। লাস্টে যে পড়বে সেটা কাজ করবে। হ্যাঁ, আমি এখন পড়ার জন্য একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তোমাদেরকে। যে কোয়েশ্চেনের অ্যান্সারটা সাথে সাথে দিতে পারবে তাকে হচ্ছে আমি এটা পড়তে দিব, ঠিক আছে? সাথে সাথে দিতে হবে কিন্তু। 5 সেকেন্ড টাইম দিতে হবে। না 5 সেকেন্ড না, 5 সেকেন্ড হলে তুমি তো ইন্টারনেটে দেখে তাড়াতাড়ি করে বলবা, এটা বলা যাবে না, ঠিক আছে? তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে? সবাই লোয়ার হ্যান্ড করো, যে উত্তর দিতে পারবে সে সবার আগে হ্যান্ড রেজ করবে, ওকে? যেটা সবার লাস্টে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে 1971 সালের 16ই ডিসেম্বর কি বার ছিল? আচ্ছা, আহসান রাসেল বলো। আচ্ছা, সবার আগে আসছে কে? প্রধান বলো তাড়াতাড়ি। কি বার ছিল? আরেকবার 100 এর চান্সটা দেন প্লিজ। আমি ইন্টারেস্টে কাজ করিনি, আমি উত্তর দিতে পারবো। আচ্ছা, যে অ্যান্সার ভুল বলছে, কি বলছে? বুধবার না, আই এম সরি। আচ্ছা, এরপরের জনকে যেতে হবে, আমরা কিছু করে নাই। সিলমাসু ভাইরা, দেবাশিস বড়ুয়া বলো। বৃহস্পতিবার। দেখছো মনে হয় না ইন্টারনেটে, নাকি জানো? না স্যার মুখস্থ ছিল তো সত্যি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা পড়ো দেখি তাহলে লাস্টে। সরি এভরিওয়ান, আই এম রিয়েলি সরি, যে হাত তুলছে তাকে হচ্ছে একটু দিতে স্যার আমি জানতাম স্যার এটা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই গল্প থেকে প্রশ্ন করা। এই গল্প থেকে প্রশ্ন করা না, আমি মনে করছি এটা যেহেতু জিজ্ঞেস করি জিকে থেকে। আচ্ছা দেখি বড়। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে। আমাদের সকলকেই আজ আপন পরিবেশ এবং পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালে হবে না, হৃদয় দিয়েও তাকাতে হবে। লোকশিল্পের ভিতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সাড়া জাগাবে। এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজেও আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এই যে নকশি কাঁথার কথা বলো, তোমার তারপর হচ্ছে এই যে শীতল পাটির কথা বলো, তারপর হচ্ছে শুরুতে মসলিন কাপড়ের জামদানি শাড়ির কথা বলা হচ্ছিল। এই জিনিসগুলো এগুলো আমাদের ঐতিহ্যের বাহক, মানে আমাদের সংস্কৃতির পরিচয় বহন করে, আমাদের ঐতিহ্যের পরিচয় বহন করে, বাঙালির পরিচয় বহন করে এই তোমার কি এই শিল্পগুলো, কুটির শিল্পগুলো। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা বিদেশে বা মানুষের হৃদয়ে সম্পর্ক গড়া তোলে, বা বিদেশেও আমাদের যে রিকগনিশন এটা আমরা পেতে পারি, সেই ব্যাপারটাই আমি কি হয়েছে বুঝি নাই। আমাকে বলছি আজকে 8 মিনিট এক্সট্রা ক্লাস। ও 8 মিনিট, সরি এটা আমি শেষ করে দিচ্ছি। তো সেটা হচ্ছে এখন আমি একটু পাঠের উদ্দেশ্যটা একটু পড়ে যাই, তারপর হচ্ছে শেষ করে দিচ্ছি। পাঠ পরিচিতি আর পাঠের উদ্দেশ্যে। আচ্ছা, পাঠ পরিচিতি তোমরা জানোই, মানে পাঠ পরিচিতি আর পড়া দরকার, কারণ হচ্ছে ওই জিনিসটা তো তোমরা জানোই। আচ্ছা, পাঠের
উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে দৈনন্দিন জীবনে মানে গৃহস্থালীদের ওই যে নিত্য পণ্য সামগ্রী যে ব্যবহারটা, এটা গ্রামের কুটির শিল্প তৈরি হতো এবং এগুলো যে গুণে গুণে মানে অনন্য ছিল সেই সম্পর্কটা আমরা দেখতে পেয়েছি বা তথ্যমূলক জ্ঞানটা আমরা পেয়েছি। এটা একটা বিষয় ছিল। এখন ইম্পর্টেন্ট হচ্ছে লেখক পরিচিতিটা। কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, তিনি 1921 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তিনি একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি পরিচিত লাভ করেন। তার ঢাকা আর্ট ইনস্টিটিউট, এটা না, এই সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্প নানা উপকরণ সংগ্রহ করেন, ছবি, বিচিত্র, কলা কৌশল, এবং তার মোটামুটি তার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তার একটি বইয়ের নাম, সেটা হচ্ছে বাংলাদেশ শিল্প আন্দোলন এবং আমার কথা। এটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট এটা মনে রাখতে পারলেই হবে। আচ্ছা, তারপর দেখি এর উত্তরগুলো দিয়ে দাও। কোনটি লোকশিল্প মোগল বাচ্চাদের বিলাসের বস্তু ছিল? কোনটা? ঢাকায় মুসলিম। ঢাকায় মুসলিম। ভেরি গুড। লোকশিল্পর সংরক্ষণ এবং সম্প্রসারণ করতে হবে, কারণ এটা কেন, কি জন্য? ঐতিহ্যবাহী। দুর্লভ। স্যার ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী, এই জন্য ঐতিহ্যবাহী। তারপর হচ্ছে কামাল স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করে বন্ধুর বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ প্রশ্ন করলো, আবার কেউ কেউ প্রশংসা। স্কুলের প্রধান শিক্ষক বললেন স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে কুটির শিল্প এইরূপ উপহার দেওয়ার পেছনে কামালের উদ্দেশ্যকে আমাদের লোকশিল্পের প্রবন্ধের আলোকে বলা যায়। স্যার তিনটাই। লোকশিল্প বাঁচিয়ে রাখা, ঐতিহ্যকে ধরে রাখা। স্যার গ নাম্বার হবে। এটা হচ্ছে লোকশিল্পকে বাঁচিয়ে রাখে এবং ঐতিহ্যকে ধরে রাখার যে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। গ। তো এরপর সৃজনশীল তো আমরা জানি কোন এলাকার মাদুর এলাকার সবচেয়ে পরিচিত? কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত? কি হবে? অ্যান্সার দাও। খুলনার। সোনারগাঁও? নারায়ণগঞ্জ। স্যার খুলনার। খুলনার মাদুর না? কি পড়ছিলাম এখানে? খুলনার মাদুর পড়ছিলাম না? শীতলপাটি, খুলনার মাদুর, এই যে দেখাইছিলাম আমি, এই জন্য সিলেটের শীতলপাটি, খুলনার মাদুর। আচ্ছা, তারপর হচ্ছে ঢাকায় মুসলিমের কত ছিল দুনিয়া জুড়ে, এগুলো তোমরা পারবা। আর এটা এসে আসলে কি প্রতিনিধিত্ব করে এগুলো তো জানো, এগুলো আমি হচ্ছে তোমাদের পিডিএফ দিয়ে দিব, তাই আজকে আর বেশি আগাচ্ছি না। পিডিএফটা দিয়ে দিলে তোমাদের হচ্ছে আজকে আর পিডিএফটা দিয়ে এটা নেট করবো। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।